সুভাষ আর ফিরল না ঘরে দেশ উদ্ধারে গিয়ে, সুভাষ আর ফিরল না ঘরে ষড়যন্ত্রের শিকার হয়ে, সুভাষ আর ফিরল না ঘরে রাজনীতির জাঁতাকলে পড়ে, সুভাষ আর ফিরল না ঘরে বাঙালি ছিল বলে। সুভাষচন্দ্র বোস, যাকে দেশবাসী নেতাজি আখ্যা দিয়েছিলেন। সুভাষচন্দ্র বোস জন্মেছিলেন 1897 সালে 23শে জানুয়ারি উড়িষ্যার কটক বলে এক জায়গায়। ওনার পিতা নাম ছিল জানকীনাথ বোস, যিনি পেশায় একজন আইনজীবী ছিলেন, আর মাতার নাম ছিল প্রভাবতী দেবী। নেতাজির দাদা ছিলেন প্রসিদ্ধ ব্যারিস্টার শরৎচন্দ্র বোস। নেতাজি ছিলেন বাবা ও মায়ের ষষ্ঠ পুত্র। তার পৈতৃক বাড়ি ছিল পশ্চিমবঙ্গের 24 পরগনা জেলার কোদালিয়া গ্রামে, বর্তমান যার নাম সুভাষ গ্রাম। তার শিক্ষা জীবন শুরু হয় 1902 সালে কটকের প্রোটেস্ট্যান্ট ইউরোপীয় বিদ্যালয়। 1912 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরিচালিত ম্যাট্রিক পরীক্ষার দ্বিতীয় স্থান লাভ করে 1913 সালে কলকাতা প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন ও দর্শন নিয়ে অধ্যয়ন শুরু করেন। এই সময় কলেজে কিছু বন্ধুর মাধ্যমে তার দেশপ্রেম ও ব্রিটিশদের প্রতি বিরূপ মনোভাব জন্ম নেয়। এই সময় ওই কলেজের এক গোঁড়া প্রফেসর, যিনি ইংরেজি পড়াতেন, তিনি ভারত ও ভারতবাসীর প্রতি অপমানকর উক্তি করছিলেন। তিনি তার প্রতিবাদ করেন ও কলেজ থেকে বিতাড়িত হন। পরে উনি কলকাতায় কটিশ চার্চ কলেজে ভর্তি হন ও শিক্ষা সমাপ্ত করে উচ্চশিক্ষার জন্য ইংল্যান্ডে কেমব্রিজে ভর্তি হন ICS পরীক্ষার জন্য, এবং উনি সসম্মানে উত্তীর্ণ হন ICS পরীক্ষায় এবং ব্রিটিশের উচ্চপদস্থ চাকরি তিনি প্রত্যাখ্যান করেন। উনি ক্রমে ক্রমে স্বদেশী সংগ্রামের সঙ্গে যুক্ত হন ও জাতীয় কংগ্রেসে যোগ দেন। গান্ধীজির নেতৃত্বে স্বাধীনতা আন্দোলনে যোগ দেন। 1938 ও 1939 সালে পরপর দুবার জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন। পরে গান্ধীজির সঙ্গে মতবিরোধের কারণে উনি কংগ্রেস ছেড়ে বেরিয়ে আসেন। ওনার সঙ্গে মতবিরোধ যেটা গান্ধীজির হয়েছিল, উনি মনে করেছিলেন যে অহিংস আন্দোলন করে ব্রিটিশদের তাড়ানো যাবে না, তার জন্য সশস্ত্র বিপ্লবের দরকার, এইটাই তাদের ভেতরে এসেছিল। পরে উনি কংগ্রেস থেকে বেরিয়ে এসে ফরওয়ার্ড ব্লক বলে একটা পার্টি তৈরি করেছিলেন। কংগ্রেসে থাকাকালীন জওহরলাল নেহরু ও বল্লভভাই প্যাটেলের থেকে তিনি কোনো সহযোগিতা পেতেন না। তারা বরাবরই নেতাজির বিরুদ্ধে ছিলেন। কংগ্রেসের সভাপতি নির্বাচনের সময় তিনি যখন
প্রতিদ্বন্দ্বিতা করবেন ঠিক করলেন, তিনি শুনলেন তার বিপরীতে যিনি দাঁড়িয়েছেন সীতারামাইয়া, তিনি গান্ধীজির ক্যান্ডিডেট। উনি তক্ষুনি গান্ধীজিকে গিয়ে বললেন যে সীতারামাইয়া যদি আপনার ক্যান্ডিডেট হয়, আমি তাহলে করবো না, প্রতিদ্বন্দ্বিতা করব না। সব শুনে গান্ধীজি বললেন, নো, হি ইজ নট মাই ক্যান্ডিডেট, সীতারামাইয়া আমার প্রার্থী না। কিন্তু যখন ভোটের রেজাল্ট বেরোলো, তখন দেখা গেল 2-3টে ভোট সীতারামাইয়া পেয়েছে, যেগুলো নেহেরু বা বল্লভভাই প্যাটেলের মতন 2-1জন দিয়েছে, বাকি সব ভোটে। তখন প্রকাশ্যে গান্ধীজি বললেন, সীতারামাইয়ার ডিফিট ইজ মাই ডিফিট। এই শুনে নেতাজি গিয়ে গান্ধীজিকে বললেন, আমি তো আপনাকে জিজ্ঞেস করেছিলাম, আপনি বললেন যে না, সীতারামাইয়া আমার প্রার্থী না, এখন আপনি এই কথা বলছেন। এই শুনে নেতাজি সভাপতি পদে রেজিগনেশন দিয়েছিলেন। নেতাজির পছন্দের জায়গা, তিনি কোনো প্রত্যাশা নিয়ে এই সংগ্রামে, দেশ স্বাধীন করবার সংগ্রামে ঝাঁপিয়ে পড়েনি। তাই উনি বিপ্লবী রাসবিহারী বোসের থেকে আইএনএর কার্যভার গ্রহণ করে যুদ্ধ ঘোষণা করলেন ইংরেজদের বিরুদ্ধে, এবং বিদেশি শক্তি যারা ইংরেজদের শত্রু বলে মনে করত, সেই সব রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব করলেন। নেতাজির আধ্যাত্মিক গুরু ছিলেন স্বামী বিবেকানন্দ। নেতাজির রাজনৈতিক গুরু ছিলেন সর্বত্যাগী ব্যারিস্টার চিত্তরঞ্জন দাস। তার স্ত্রী বাসন্তী দেবীকে নেতাজি মাতৃরূপে দেখতেন। জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচনে নির্বাচন নিয়ে গান্ধীজির সঙ্গে তিক্ততা হলেও সম্পর্কটা কিন্তু নষ্ট হয়নি। কারণ এরপরে গান্ধীজি যতবার কলকাতায় এসেছেন, তিনি নেতাজির বাসভবনে থাকতেন। নেতাজির স্বাধীনতা সংগ্রামের সময় দেশবাসীর কাছে তার আবেদন ছিল, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। এই আবেদনে সাড়া দিয়ে দেশবাসী তাকে তাদের সঞ্চিত অর্থ অলংকার বিপুল পরিমাণে দান করেছিলেন। ভারতে প্রথম প্রধানমন্ত্রী কে, এ নিয়ে একটা ধোঁয়াশা আছে। কারণ উনি যখন ইম্ফল পর্যন্ত আইএনএ বাহিনীকে নিয়ে দখল করে নিয়েছিলেন ও ভারতীয় পতাকা উড়িয়েছিলেন সেখানে, এবং একটি মন্ত্রিসভাও গঠন করেছিলেন এই সাওনাজ খাঁ, যিনি নেতাজির ডান হাত বলা যায়, লক্ষ্মী সাইকেল এদের নিয়ে, এবং নিজে প্রধানমন্ত্রী যাকে বলে সেই হিসেবে করেছিলেন। নেতাজি নিজের বাড়িতে গৃহবন্দী অবস্থায় থাকাকালীন ভাইপো ডাক্তার শিশির বোসের সাহায্যে বাড়ি থেকে অন্তর্ধান হয়ে যান। শিশির বোসের উক্তি থেকে যা জানা যায়, উনি ওনার রাঙা কাকা বলে ডাকতেন। রাঙা কাকাকে একেবারে গুম্ম স্টেশনে ছেড়ে এসেছিলেন, এবং তারপরে কি হয়েছিল কেউ সঠিকভাবে বলতে পারে না। যদিও বিজেপি সরকার
একটা নিজের কল্পিত দিন ও সাল ঘোষণা করে দিলেন তার মৃত্যু সাল হিসেবে, তারিখ হিসেবে। কিন্তু এতগুলো কমিশন হয়েছে, সব কমিশনে কেউ এই লক্ষ্যে পৌঁছতে পারেননি যে ওই বিমান দুর্ঘটনায় ওনার মৃত্যু হয়েছিল কিনা। একমাত্র যিনি বলতে পারতেন ওনার ডান হাত শাহনওয়াজ খান, যিনি পরে নেহেরুর সঙ্গে তার যোগাযোগ হয়েছিল এবং নেহেরু তাকে নিয়ে ওই যে ইউ গিভ মি ব্লাড আই উইল গিভ ইউ ফ্রিডম ঘোষণার পর যে অর্থ অলংকার সংগ্রহ হয়েছিল সেইগুলো ট্রাঙ্কে করে ভরা ছিল, সেই সব আনতে নেহেরুকে শাহনওয়াজ খান জানতেন, যেহেতু তিনি নিয়ে এসেছিলেন দেশ স্বাধীনের পর। কিন্তু সেই সম্পদ কোথায় গেল, কিভাবে খরচা হলো, আজ পর্যন্ত কেউ জানতে পারল না। উনি 1921 সালে কেমব্রিজ থেকে সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হন। উনি মিত্র শক্তি হিসেবে যাদের পেয়েছিলেন তাদের উল্লেখযোগ্য নাম হলো জার্মানি ও জাপান। উনি বার্লিনে আজাদ হিন্দ ফোর্সের অফিস করেছিলেন তাদের সাহায্যে। তিনি জাপানের থেকে সাবমেরিন সাহায্য পেয়েছিলেন এবং সেই সাবমেরিন দিয়ে উনি তার অনেক কাজ করেছিলেন। ব্রিটিশরা যদিও পিছু হেঁটেছিল জাপান সোলজার এবং আজাদ হিন্দ বাহিনীর আক্রমণে, কিন্তু তারা পরে সিঙ্গাপুর বা ভারতের যে অংশে ওরা পিছু হেঁটেছিল তা পুনর্দখল করেন। কিন্তু শেষ পর্যন্ত 1945 সালের যেটা সকলে বলে যে প্লেন ক্র্যাশে মারা গেছে, তার প্রমাণ এখন পর্যন্ত সেইভাবে পাওয়া যায়নি। যদিও তড়িঘড়ি করে মোদী সরকার একটা তারিখ দিয়ে 1945 সালে সেই প্লেন দুর্ঘটনাকে মৃত্যুর দিন বলে ঘোষণা করে দিলেন। জানি না ভারত মাতার এই সোনার ছেলের পরিণতি কি হয়েছিল এই চক্রান্তকারী দেশ ও বিদেশের শত্রুদের হাতে। কারণ দেশেও ওনার কম শত্রু ছিল না যারা ওনার ভালো চায়নি কোনোদিনই। তারা ব্রিটিশের ভক্ত বেশি ছিলেন, তাই আজও জানা যায় না কি পরিণতি হয়েছিল তার। উনি কলকাতা কর্পোরেশনের মেয়র ছিলেন 22 আগস্ট 1930 সাল থেকে 15 এপ্রিল 1931 সাল পর্যন্ত। 17 জুন 2023 ভারতবর্ষের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার মিস্টার অজিত দোভাল একটা সাংবাদিক সম্মেলনে আচমকা বলে বসলেন, যদি সুভাষচন্দ্র বোস থাকতেন তবে ভারত, পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে কখনো পার্টিশন হতে দিতেন না। ওই সাংবাদিক সম্মেলনে মিস্টার ডোভাল আরো বললেন, পাকিস্তানের তৎকালীন লিডার মোহাম্মদ আলী জিন্নাহ নাকি বলেছিলেন তিনি সুভাষ বোস ছাড়া আর কাউকে লিডার হিসেবে গণ্য করতেন না। হ্যাঁ, মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু কিংবা বল্লভভাই প্যাটেল কাউকেই লিডার হিসেবে মানতেন না জিন্নাহ। অথচ গান্ধীজির চোখে সুভাষচন্দ্র বোস নাকি ছিল ওর অবাধ্য সন্তান। আর সেই জন্যই কি সুভাষ বোসের মৃত্যু নিয়ে এত ঢাকগুড়গুড়, এত রহস্য? ভারত সরকার নাকি জাপানের রেনকোজি মন্দির কর্তৃপক্ষকে নিয়মিতভাবে টাকা দেয়। এবার এই রেনকোজি মন্দির এবং ভারত সরকারের মধ্যে টাকার লেনদেন কেন চলে? সেটা কি সত্যি সত্যি নেতাজি সুভাষচন্দ্র বোসের অস্থি সংরক্ষণের জন্য, নাকি প্লেন ক্র্যাশে নেতাজির মৃত্যু হয়েছে এই থিওরিকে সত্যি প্রমাণ করার জন্য?
नहीं है कौम की तो कौम पे लुटाए जा, कदम कदम बढ़ाए जा, खुशी के गीत गाए जा, ये